নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নেট সেটে যেরকম রয়েছে, আমাদের বিহার স্টেটেও রয়েছে শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব। আচ্ছা, প্রথমে আমরা একটু ইনফরমেশনগুলোকে জেনে নিই। তার সাথে সাথে আমরা জানবো আমরা কিভাবে পড়বো, এবং তার পাশাপাশি হচ্ছে প্রশ্ন উত্তর সলভ করার চেষ্টা করব। আমি চাইবো আপনারাও আমার সাথে সাথে প্রশ্ন উত্তরগুলো সলভ করুন। প্রথম বিষয়ে আসি, শ্রীকান্ত উপন্যাসের। শ্রীকান্ত প্রথম পর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, 1876 থেকে 1938। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিন্তু আমাদের এসএলএসটি, এসএসসি এই সমস্ত পরীক্ষাতেও জানতে হবে। 1876 থেকে 1938 খ্রিস্টাব্দ। পত্রিকা হচ্ছে ভারতবর্ষ। প্রকাশ হচ্ছে 1917 খ্রিস্টাব্দ। পরিচ্ছেদ হচ্ছে 12টি। শ্রীকান্ত উপন্যাসের পরিচ্ছেদ কটি? 12টি। শ্রীকান্ত প্রথম পর্ব উপন্যাসটি 1322 সালের মাঘ চৈত্র ও 1323 সালের বৈশাখ মাঘ সংখ্যায় ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে আমরা এটা জানলাম হচ্ছে ভারতবর্ষ পত্রিকাতে প্রকাশিত হচ্ছে। কবে হচ্ছে সেটা দেখলাম। তার সাথে সাথে আমরা এটা জানলাম প্রকাশ হচ্ছে 1917 খ্রিস্টাব্দ এবং পরিচ্ছেদ হচ্ছে 12টি। প্রথমে শরৎচন্দ্র উপন্যাসটির নাম দিয়েছিলেন কি? শ্রীকান্তের ভ্রমণ কাহিনী। লেখক শ্রীকান্ত শর্মা, 1322। শ্রীকান্তের শরৎচন্দ্র শুধু রোমান্টিক নন, তিনি ঘোরতর আদর্শবাদী। এই প্রসঙ্গে শশীভূষণ দাশগুপ্ত কি মন্তব্য করছেন? কে করছেন? শশীভূষণ দাশগুপ্ত। কি বলছেন? গভীর সমাজবোধের ওপরেই যেখানে রিয়েলিজমের প্রতিষ্ঠা, সেখানে আদর্শ নিষ্ঠার সহিত রিয়েলিজমের কোনো বিরোধের প্রশ্ন উঠিতে পারে না, বরঞ্চ গভীর আদর্শ নিষ্ঠাই সেখানে রিয়েলিজমের প্রাণ। মোহিতলাল মজুমদার কি বলছেন? মোহিতলাল মজুমদারের মতে শ্রীকান্ত শরৎচন্দ্রের সেই আত্মকাহিনী উহা কেবল উপন্যাসই নহে। এইরূপ আত্মকাহিনী ও উপন্যাস হইয়া ওঠে তার কারণ ইহার নায়ক একাধারে আত্মও বটে, পরও বটে। কোটেশন তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে কার বক্তব্য। আচ্ছা, শ্রীকান্ত প্রথম পর্ব প্রকাশিত হচ্ছে কত? 1917 খ্রিস্টাব্দ। শ্রীকান্ত দ্বিতীয় পর্ব পুস্তক আকারে প্রকাশিত হচ্ছে 1918 খ্রিস্টাব্দ। শ্রীকান্ত তৃতীয় পর্ব পুস্তক আকারে প্রকাশিত হচ্ছে 1927 এবং শ্রীকান্ত চতুর্থ পর্ব পুস্তক আকারে প্রকাশিত হচ্ছে 1933। চারটে পর্ব মিলিয়ে কিন্তু পুরো উপন্যাসটি রয়েছে। আমাদের পাঠ্য হচ্ছে শ্রীকান্ত প্রথম পর্ব। আচ্ছা, 1922 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে শ্রীকান্ত প্রথম পর্বের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। 1927 সালে শ্রীকান্ত প্রথম পর্বের ইতালীয় ভাষায় অনুবাদ পাঠকের মুগ্ধ রোম্মারল্লা তাকে প্রথম শ্রেণীর সাহিত্যিকের সম্মান দেন। সরোজ বন্দ্যোপাধ্যায় কি বলছেন? সরোজ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই ধরনের আত্মজীবনীমূলক উপন্যাস রচনা রবীন্দ্রনাথের প্রবল আত্মসচেতনতায় সম্ভব ছিল না। শরৎচন্দ্রই প্রথম আত্মকাহিনীর ছলে উপন্যাস লিখলেন। খুব গুরুত্বপূর্ণ জায়গা। সুইফটের গালিভার্স ট্রাভেলস উপন্যাসের সঙ্গে শ্রীকান্তের উপন্যাসের কিন্তু সাদৃশ্য পাওয়া যায়। কার সাথে সাদৃশ্য পাওয়া যায় দেখতে হবে। ডক্টর সরোজ মোহন মিত্রের মতে যেমন ডেভিড কপারফিল্ডকে সম্পূর্ণ পাওয়া যাবে না ডিকেন্সের মধ্যে, বা ডিকেন্সকে পাওয়া যাবে না সম্পূর্ণ ডেভিড কপারফিল্ডের মধ্যে, তেমনি শ্রীকান্ত উপন্যাসেও শ্রীকান্তের মধ্যে সম্পূর্ণ শরৎচন্দ্র নেই, আবার শরৎচন্দ্রের মধ্যেও সম্পূর্ণ শ্রীকান্ত নেই। ডেভিড কপারফিল্ড মনে রাখতে হবে। এর সাথে শ্রীকান্তের সাদৃশ্যের কথা অধিক বলেছেন ডক্টর অজিত কুমার ঘোষ। নেক্সট হচ্ছে মোহিতলাল এই উপন্যাসকে কি বলছেন? অটোবায়োগ্রাফিক্যাল নোবেল বলেছেন। এগুলো কিন্তু সব আমাদের জানা দরকার। রবিনসন ক্রুসোর সাথে এর সাদৃশ্য ও তুলনা করা হয়। এই হচ্ছে শ্রীকান্ত উপন্যাস সম্পর্কে আপাত অর্থে কিছু তথ্য। উপন্যাসটা নিশ্চয়ই আমরা প্রত্যেকে পড়েছি বা আপনারা পড়েছেন। শ্রীকান্ত উপন্যাসে আমরা কোথাও দেখতে পারি যে শ্রীকান্তের ছোটবেলা, শ্রীকান্তের জীবনী
এবং এখানে এবার ভাবনা, শ্রীকান্ত কি শরৎচন্দ্র? হ্যাঁ, শ্রীকান্ত শরৎচন্দ্র অবশ্যই, কিন্তু এই যে বলছে শ্রীকান্তের মধ্যে সম্পূর্ণ শরৎচন্দ্র নেই, আবার শরৎচন্দ্রের মধ্যে সম্পূর্ণ কিন্তু শ্রীকান্তটা নেই। অর্থাৎ কোথাও আমরা শরৎচন্দ্রের সঙ্গে শ্রীকান্তের মানে একটা একাত্মতা দেখতে পাবো এই উপন্যাসের মধ্যে। মনে হবে তারই যেন আত্মজীবনী, তারই বিবরণ তিনি করছেন, এবং তার সেই আত্মজীবনী বা বিবরণীতে আমরা অনেকগুলো চরিত্রের সমাবেশ পাবো। তার ছোট থেকে দেখে আসা স্কুল জীবন থেকে শুরু করে, পাঠশালায় পড়া থেকে শুরু করে, তার বড় হয়ে ওঠা, তার জীবনের প্রেম আসা, তার জীবনের অভিমান, দুঃখ, বঞ্চনা, কষ্ট, সমস্ত কিছু নিয়ে এই প্রথম পর্বের কিন্তু সার্থকতা পেয়েছে শ্রীকান্ত উপন্যাসটি। তাই এটি এখনো কালজয়ী হয়ে রয়েছে। এই তো উপন্যাসের বিষয়ে বলতে গেলে প্রত্যেকটা এই যে 12টা পরিচ্ছেদ রয়েছে, আমাদের কি শিখতে, আমাদের মানে কিভাবে পড়তে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পরিচ্ছেদে পরপর পরপর কোন কোন ঘটনাগুলো ঘটেছে। যেমন প্রথমে কি ঘটনা ঘটেছে, ইন্দ্রনাথের সঙ্গে কিভাবে দেখা হচ্ছে, তারপরে হচ্ছে ইন্দ্রনাথের সঙ্গে মাছ চুরি করতে যাওয়া, তারপরে অন্নদা দিদির সাথে দেখা হওয়া, সাহজির মৃত্যু হওয়া, তারপরে যে পাড়ায় যে থিয়েটার হচ্ছে, মেঘনাথ ক্যারেক্টারটাকে আমরা খুব হাইলাইটিং হিসাবে এখানে পাবো। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে অন্নদা দিদি চলে যাচ্ছে। এই যে পরপর ঘটনাগুলো ঘটছে, রাজলক্ষ্মী চলে আসা, ভূতের যে ঘটনাটা ঘটছে, শ্মশানের অভিজ্ঞতা, এবং শেষ পর্যন্ত মানে বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও সরিয়ে দেয়। এই যে একটা খুব সুন্দর ডায়লগ বলি, কোটেশন বলি, যাই বলি না কেন, শ্রীকান্ত উপন্যাসকে কিন্তু একটা অম্লান জায়গায় রেখে দিয়েছে। তাহলে এটা হচ্ছে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের মূলত জায়গা। প্রচুর অজস্র ক্যারেক্টার এখানে রয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে লাইন পড়তে হবে, এবং গুরুত্বপূর্ণ জায়গা যেমন দুর্গেশ নন্দিনীর প্রসঙ্গ কোথায় রয়েছে, তারপরে হচ্ছে নতুনদার প্রসঙ্গ কোথায় রয়েছে, এই যে ক্যারেক্টারগুলো আসছে, কোথায় আসছে, কেন আসছে, কে কি রোগে মারা গেছে, এরকম নানান ধরনের প্রশ্ন কিন্তু শ্রীকান্ত থেকে আসে। এইবার এখানে যে প্রশ্নগুলো রয়েছে, অবশ্যই সেটে এ ধরনের প্রশ্ন আসে, নেটেও আসে, এবং তার পাশাপাশি বিহার এস্টেটের জন্যও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ার বিগত বছরে এসছে, এবং তার পাশাপাশি কিছু নতুন প্রশ্ন রয়েছে। চলে আসি আমরা প্রশ্ন উত্তর করতে। শ্রীকান্ত উপন্যাসে যতগুলো পরিচ্ছেদ রয়েছে, খুব সোজা আমরা একদম বলে দিতে পারবো, শ্রীকান্ত উপন্যাসে পরিচ্ছেদ রয়েছে কিন্তু 12টি পরিচ্ছেদ শ্রীকান্ত উপন্যাসে আমরা দেখতে পাই। প্রত্যহ ড্যাশটা কাগজ কেটে টিকিট করতেন মেজদা, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আমরা মেজদা ক্যারেক্টারটা দেখেছিলাম, যেখানে দেখেছিলাম সে তো এন্ট্রান্স ফেল করে অলরেডি বসে আছে দুবার, এটাও কিন্তু একবার পরীক্ষাতে এসেছিল, কিন্তু দেখা যাচ্ছে এটা ডাব্লিউবি সেটে এসেছিল কিন্তু মেজদা কতবার এন্ট্রান্স ফেল করেছে। যাই হোক, তাই সেখানে কিন্তু আমরা তাকে দেখতে পাই যে সে মাস্টারমশাই হিসেবে ভীষণভাবে কড়া, এবং কড়া শাসনের মধ্যে শ্রীকান্তদের পড়াশুনো করাচ্ছে। সেইখানে সে কতগুলো কাগজ কেটে টিকিট করে রাখতো, সেটা কত সংখ্যাটা 15 থেকে 20, 20 থেকে 25, 20 থেকে 30, নাকি 25 থেকে 30? এর সঠিক উত্তর কিন্তু 20 থেকে 30। তার মানে আমরা বুঝতে পারছি আমাদেরকে কতটা খুঁটিয়ে উপন্যাসটা পড়তে হবে। পরবর্তী চলে যাই, পিসিমার বড় ছেলের নাম কি? পিসিমার বড় ছেলের নাম কি? নবীন, নাকি যতীন, নাকি সতীশ, নাকি কেশব? বড় ছেলের নাম কি? তার বড় ছেলের নাম কিন্তু নবীন। পিসিমার বড় ছেলের নাম হচ্ছে নবীন। নেক্সট বলছে, ইন্দ্রর সাথে শ্রীকান্তের প্রথম কোথায় দেখা হয়েছিল? ক্রিকেট ম্যাচে, নাকি ফুটবল ম্যাচে, নাকি বাড়িতে, নাকি স্কুলে? কোথায় দেখা হয়েছিল? ফুটবল ম্যাচে প্রথম দেখা হয়েছিল ইন্দ্রের সাথে শ্রীকান্তের। সাহজির মৃত্যু হয় কত নম্বর পরিচ্ছেদে? গুরুত্বপূর্ণ জায়গা, একটু আগেই বললাম, এই হাইলাইটিং জায়গাগুলো আমাদেরকে জানতে হবে, যে কোথায় জন্ম, কোথায় মৃত্যু, কোথায় কি কি ইনসিডেন্ট ঘটছে, কি কি মানে একটা অন্যরকম ঘটনা, হাইলাইটিং ঘটনা কিছু ঘটছে, সেগুলো কিন্তু আমাদেরকেও পেন্সিল দিয়ে হোক, হাইলাইটার দিয়ে হোক, বইতে হাইলাইট করে পড়তে হবে। সাহজির মৃত্যু হচ্ছে কিন্তু 6 নম্বর পরিচ্ছেদে, গ হচ্ছে 6। পরবর্তী প্রশ্নে চলে আসি, ছিনাদ বহুরূপী আগের দিন যা সেজে এসেছিল। ছিনাদ বহুরূপীর প্রসঙ্গ আমরা এখানে পাবো। সে বিভিন্ন বহুরূপী মানেই আমরা জানি নানান ধরনের রূপ ধরে, সাজ ধরে, ওটাই তার কাজ, ওটাই তার পেশা। এবং সে কি রূপ ধরে এসেছিল আগের দিন? বাঘ, নাকি সিংহ, নাকি নারদ, নাকি ভাল্লুক? সে কিন্তু
আগের দিন, কথাটা কিন্তু মনে রাখতে হবে, সেদিনের কথা বলেনি, আগের দিন কি সাজ সেজে এসেছিল, আগের দিন কিন্তু সে নারদ সেজে এসেছিল। 6 সঠিক উত্তর কিন্তু গ। নেক্সট হচ্ছে ছোড়দার যে টিকিটে মেজদা না লিখেছেন। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো। কিরকম? আমরা দেখতে পাবো যে এখানে যে মেজদা যে পড়াশুনো করাতো ওদেরকে, অর্থাৎ ছোড়দা, যতীনদা, শ্রীকান্ত, এরা সবাই তিনজনে মিলে পড়তে বসতো মেজদার আন্ডারে, পড়া শাসনে যাকে বলে। তখন কিন্তু মেজদা এই যে আমরা পড়লাম 20-30টা টিকিট রেখে দিত, সেখানে কি কি থাকতো? কোনোটা বাহিরে যাওয়া, কোনোটা থুতু ফেলা, কোনোটা নাক ঝাড়া, কোনোটা তেষ্টা পাওয়া। আরেকটা কথা বলে দিই, আমি পরপর সিকোয়েন্স অনুযায়ী 4টে অপশন দিয়েছি। এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমাদের পরপর সিকোয়েন্সটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় আমাদের এরকম পরপর প্রশ্ন চলে আসতে পারে। হয়তো লেখা থুতু ফেলা, নাক ঝাড়া, তেষ্টা পাওয়া, বাইরে যাওয়া, এটা ঠিক? নাকি বাইরে যাওয়া, থুতু ফেলা, নাক ঝাড়া, তেষ্টা পাওয়া, এটা ঠিক? এরকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। সঠিক উত্তর কিন্তু এই সিকোয়েন্স, বাইরে যাওয়া, থুতু ফেলা, নাক ঝাড়া, তেষ্টা পাওয়া। আচ্ছা, এবারের উত্তরে আসি। ছোড়দার যে টিকিটে মেজদা না লিখেছিলেন থুতু ফেলা, থুতু ফেলা নামক টিকিট যখন ছোড়দা পেশ করেছিল তখন মেজদা লিখেছিলেন না। প্রচন্ড জ্বরে শ্রীকান্ত আহার করেছিল। কি আহার করেছিল? ভাত, রুটি, জিলিপি নাকি চিড়ে? প্রচন্ড জ্বরে শ্রীকান্ত আহার করেছিল জিলিপি, তাই তো? তার পিসিমা তাকে জিলিপি খাইয়েছিল, খাইয়ে ঘুম পাড়িয়েছিল। যার যুদ্ধ করতে গিয়ে প্যান্টালুন খুলে গিয়েছিল, সেই যে যাত্রার প্রসঙ্গ বললাম, সেখানে কিন্তু আমরা রাম, লক্ষণ, শ্রীকান্ত নাকি মেঘনাথ? মেঘনাথ হবে সঠিক উত্তর। মেঘনাথ দেখা যাচ্ছে যুদ্ধ করতে গিয়ে তার প্যান্টালুন খুলে গিয়েছিল। অন্নদা দিদি মাকড়ি কত দাম দিয়ে বেচছে? মাকড়ি মানে কানের দুল, সেটা কত দাম দিয়ে বেচছে? 20 টাকা, 21 টাকা, 22 টাকা নাকি 23 টাকা? 21 টাকায় কিন্তু সে তার মাকড়ি বিক্রি করছে। নেক্সট হচ্ছে নতুন দা ছিল ইন্দ্রর। নতুন দা ইন্দ্রর কে হয়? নতুন দা ক্যারেক্টারটা আমরা জানি শ্রীকান্ত উপন্যাসের একটা অন্যতম বিখ্যাত একটা ক্যারেক্টার। সে ইন্দ্রর কে হয়? পিস্তত ভাই নাকি মাস্তুত ভাই নাকি দাদা নাকি বন্ধু? কে হয়? পিস্তুত ভাই, মাস্তুত ভাই, দাদা নাকি বন্ধু? নতুন দা ইন্দ্রর কে ছিল? মাস্তুত ভাই। নেক্সট চলে আসছি, নতুন দাকে তাড়া করেছিল কারা? নতুন দাকে তাড়া করেছিল কারা? এবার দেখুন প্রত্যেকটা অপশনেই কুকুর রয়েছে। কুকুর তাড়া করেছিল, এটা তো কনফার্ম, কিন্তু কটা কুকুর? 4 থেকে 5টা, 6 থেকে 7টা, 7 থেকে 8টা নাকি 8 থেকে 9টা? খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাগুলো কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু আমাদের মনে রাখতে হবে। 7 থেকে 8টা কুকুর কিন্তু তাকে তাড়া করেছিল। কুমারজির প্রধান পার্শ্বচর কে? কুমারজির প্রধান পার্শ্বচর কে? শ্রীকান্ত নাকি পুরুষোত্তম নাকি সরজু নাকি গণেশ? কি হবে? কুমারজির প্রধান পার্শ্বচর কিন্তু অপশন গ হবে সরজু। নেক্সট হচ্ছে নতুন দা কি কারণে থিয়েটার যাচ্ছিল? অভিনয় করতে নাকি হারমোনিয়াম বাজাতে নাকি গান করতে নাকি থিয়েটার করতে? নতুন দা যাচ্ছিল কিন্তু কি করতে? হারমোনিয়াম বাজাবে বলে থিয়েটারে যাচ্ছিল। সুরলক্ষ্মী মারা যায়। সুরলক্ষ্মী, রাজলক্ষ্মী দিদি বোন দুজনের চরিত্র আমরা পাবো। সুরলক্ষ্মী কিভাবে মারা যায়? সুতিকা হয়ে মারা যায় নাকি ম্যালেরিয়াতে মারা যায়, প্লীহা জ্বরে মারা যায় নাকি আত্মহত্যা করে মারা যায়? সুরলক্ষ্মী কিন্তু মারা যায়, গ হবে সঠিক উত্তর, প্লীহা জ্বরে। নেক্সট চলে আসছি, দেবী চৌধুরানীর প্রসঙ্গ আছে কোন পরিচ্ছেদে? দেবী চৌধুরানীর প্রসঙ্গ কোন পরিচ্ছেদে রয়েছে? এটার উত্তর আমি বলবো না, এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি, HW দিয়ে রাখছি। 16 নম্বরের উত্তর আপনারা আমাকে জানাবেন কোন জায়গাতে আমরা 7, 8, 9 না 10 কোথায় দেবী চৌধুরীর প্রসঙ্গ পাবো? যেখানে শ্রীকান্তদের তাঁবু পড়ে, বিঠোরা গ্রামে নাকি বাঘিরাতে নাকি বর্ধমান নাকি বৃন্দাবন? যেখানে শ্রীকান্তদের তাঁবু পড়েছিল, অর্থাৎ সন্ন্যাসীদের তাঁবু পড়েছিল, সেটা কোথায়? সেটা হচ্ছে বাঘিরা। আচ্ছা, পাটনা স্টেশনে শ্রীকান্তের কাছে কত টাকা ছিল? পাটনা স্টেশনে শ্রীকান্তের কাছে ক টাকা ছিল? 1 আনা 10 পয়সা নাকি 2 আনা 10 পয়সা, 2 আনা 20 পয়সা নাকি 1 আনা 20 পয়সা? এটাও হোমওয়ার্ক দিলাম আমি, এটারও সঠিক উত্তর আমি জানতে চাই যে পাটনা স্টেশনে শ্রীকান্তর কাছে কত টাকা ছিল। দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিন,
পড়ে নিয়ে উত্তরটা আমাকে দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে শ্রীকান্ত শ্মশানে যায় কবে? শুক্রবার, শনিবার, মঙ্গলবার না বুধবার? শুক্রবার, শনিবার, মঙ্গলবার না বুধবার? এটা কিন্তু কমন সেন্সও এই উত্তরটা করা যায় যদি নাও পড়া থাকে। যাই হোক, উত্তর হচ্ছে খ, শনিবার। রাজার ছেলে শ্রীকান্তের কে হয়? কলেজের বন্ধু নাকি পাঠশালার বন্ধু, আত্মীয় নাকি স্কুলের বন্ধু? রাজার ছেলে শ্রীকান্তের কে হয়? কলেজের বন্ধু, পাঠশালার বন্ধু, আত্মীয় নাকি স্কুলের বন্ধু? তার স্কুলের বন্ধু কিন্তু রাজার ছেলে। এই হচ্ছে 20টার মতন প্রশ্ন, যেগুলো থেকে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ার, এবং তার পাশাপাশি হচ্ছে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম এবং কিভাবে উপন্যাসটা পড়তে হবে সেই সম্পর্কে জানালাম। আশা করি যে দুটো প্রশ্ন আমি দিয়েছি সেই দুটো প্রশ্নের উত্তর আমি খুব শিগগিরই কমেন্ট বক্সে দেখতে পাবো। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যেটা বলার, এই ক্লাসটা মানে এই যে চ্যানেলটা রয়েছে সেখানে আমি বিভিন্ন বিষয় পড়ানোর চেষ্টা করছি, যেটা এসএসসি এমএসসি ক্লাস আমি দিয়েছি, নেট সেট তো একদম করাচ্ছিলামই। তার পাশাপাশি হচ্ছে সিটেট বা ওয়েস্ট বেঙ্গল টেট বা পিএসসিও আমি আস্তে আস্তে শুরু করব। ত্রিপুরার যে এসএলএসটি পরীক্ষাটা হয় 9, 10, 11, 12, বাংলার ক্ষেত্রে বিহারে যে স্টেট পরীক্ষাটা হয় তার জন্য যে কটা ক্লাস মোটামুটি আমি করাতে পারবো অবশ্যই করানোর চেষ্টা করব। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন। আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে লার্ন বেঙ্গলি, LEARN, লার্ন বেঙ্গলি বলে আরেকটা ইউটিউব চ্যানেল আমার রয়েছে। দেখবেন সেকেন্ড চ্যানেল বলে ডেসক্রিপশন বক্সে যাবেন, একদম নিচে সেকেন্ড চ্যানেল বলে রয়েছে, বা যদি আমার ইউটিউবের চ্যানেলটা খোলেন সেখানেও দেখতে পাবেন। ওইখানে আমি যেটা করছি সেটা হচ্ছে WBCSC মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, CBSE বোর্ড এবং ICSE বোর্ডের বাংলা বিষয় পড়ানোর চেষ্টা করছি। আপাতত 9, 10, 11, 12টাকে আমি কভার করার চেষ্টা করছি। এরপর একদম 5 থেকে 12 অবধি যতগুলো মানে বাংলা বিষয় যেগুলো যেগুলো পাঠ্য রয়েছে যা যা রয়েছে সেগুলো আমি এক এক করে একদম বই ধরে টেক্সট ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াচ্ছি। তার সাথে সাথে সেখান থেকে কিভাবে পড়তে হবে, কিভাবে প্রশ্ন উত্তর আসবে এবং প্রশ্ন উত্তর নিজে করে দিয়ে সেগুলোকেও পড়াচ্ছি, রিভিশন দেওয়াচ্ছি এবং তার সাথে সাথে পরীক্ষাও নিচ্ছি। তাহলে ওই জায়গাটা আমি বলবো, আপনাদের যদি কোনো ভাই বোন থেকে থাকে বা সন্তান থেকে থাকে, যেই থাকুক না কেন, কোনো না কোনো বোর্ডের আন্ডারে তো অবভিয়াসলি হবে, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক, CBSE হোক, ICSE হোক, একবার ওই চ্যানেলটা খুলে দেখতে পারেন। আমার মনে হয় বাংলা পড়ার জন্য বোধহয় আলাদা করে কোনো টিচারের প্রয়োজন পড়বে না, ওখান থেকেই আপনারা করে নিতে পারবেন। অনেকেই আমাকে অনুরোধটা করেছিলেন এবং সব থেকে বড় কথা, সবার পক্ষে সম্ভব হয় না সত্যি কথা বলতে গেলে যে টাকা পয়সা দিয়ে একজন টিচারের কাছে পড়ানো, এবং বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়েন, ইংলিশ মিডিয়াম শুনলেই তখন টিচার সেই টাকার রেটটা অনেকটা বাড়িয়ে দেয়, সেটা বাংলা বিষয় পড়ানো হোক আর যে কোনো বিষয় হোক না কেন। সেক্ষেত্রে যাতে সেটা একটু লাঘব হয় আমার সেই চেষ্টা, যেহেতু যেহেতু আমি পারছি, এটুকু সাফিসিয়েন্ট আমি রয়েছি, অন্তত এটুকু করতে পারছি, তাহলে কেন আমি করব না, আমার এটা মনে হয়েছে। সুতরাং আমি ক্লাস দেওয়ার চেষ্টা করছি। আমি চাইবো যে আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন এবং আমি আশা করব আপনারা থাকবেন যেমনভাবে এখানে রয়েছেন সেখানেও, এবং চ্যানেলটাকে দেখবেন, ফলো করবেন, পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন বা যাদের যাদের প্রয়োজন মনে হয় প্রত্যেককে শেয়ার করার চেষ্টা করবেন। এবং তার পাশাপাশি যদি সেখানে কোনো ক্লাসে কোনো রকম কোনো বিষয় থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমি আশা করব আপনাদেরকে আমি যেমন এই পরিবারে পেয়েছি ঠিক তেমনিভাবে ওই চ্যানেলেও আমি আপনাদেরকে দেখতে পাবো। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কোনো রকম কোনো এখান থেকে সমস্যা হয় আমাকে বলবেন। আরও কি ধরনের ক্লাস চাই, কোন কোন বিষয় আমি পড়াবো, আপনারা এত এত আমাকে কমেন্ট করেন, অনেক প্রচুর পার্সোনাল কমেন্টও আমি পাই, যদিও আমি আপনাদের রিকোয়েস্ট করি যে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে এভাবে কমেন্ট না করে খুব ভালো হবে যদি আপনারা আমার ইউটিউব ভিডিওতেই কমেন্টটা করেন, আমার পক্ষে অনেক সুবিধে হয় এবং তার সাথে সাথে কি হয় আমি আপনাদের কমেন্ট পড়ে কিন্তু চটজলদি উত্তর দিয়ে দিতে পারি। অনেক সময় পার্সোনালি এটা সম্ভব হয় না, যাই হোক না কেন তবুও প্রচুর কমেন্ট আমি পেয়েছি, অনেকে আমাকে ফোনও করেছেন এবং তারা আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছেন যে ম্যাম অন্যান্য সাবজেক্টের অন্যান্য বিষয়ের পাশাপাশি কিন্তু আমি যেন এই বিষয়গুলো কিছুটা হলেও করি, যাতে কিভাবে পড়তে হবে
বা কিভাবে পড়া উচিত, এটা আমাদের বোঝাটা ভীষণভাবে প্রয়োজন যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য। সেই আপনাদের কথা ভেবেই আমি কিন্তু চেষ্টা করছি যে যতটা পারা সম্ভব আমার দ্বারা যতটা হবে আমি আমার 100% দিচ্ছি এবং ভবিষ্যতেও দেব। আপনারা অবশ্যই আপনাদের যে কোনো সমস্যা জানাবেন, ক্লাসটা কেমন লাগলো, ভালো লাগছে কিনা জানাবেন, কারণ আপনাদের কমেন্ট কিন্তু অনেক বেশি মূল্যবান। আপনার একটা দুটো কমেন্টে কিন্তু আমি ভীষণ খুশি হই এবং আমি এটা বুঝতে পারি যে আপনাদের আমাকে প্রয়োজন বা আমার এরকম ক্লাস দেওয়ার আরো দরকার রয়েছে। তখন আমার এই যে যেটা খাটনি বলি বা যাই বলি না কেন, খাটনি ঠিক বলবো না, কারণ আমি পড়াতে ভালোবাসি, আমি পড়তে যেমন ভালোবাসি আমি ভীষণ ভীষণ পড়াতে ভালোবাসি। আমি খুব খাটনি হচ্ছে এই কথা বলবো না, কিন্তু যেটুকু যদি খাটনি বলি যাই বলি না কেন সেটুকু কিন্তু একমাত্র আপনাদের জন্য। আশা করি আপনারা প্রত্যেকে পাশে আছেন, যেমন ভবিষ্যতেও আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সম্পর্কে লোককে বলবেন বা শেয়ার করবেন। যত মানুষের কাছে আমি পৌঁছতে পারবো তারা কিন্তু এই হেল্পটা পাবে। অন্তত এই যতটা আমি পিপিটি দিতে পারছি, পড়াতে পারছি ধরে ধরে, এই জায়গাগুলো যদি কিছুটাও, যদি এক দুজনেরও যদি হেল্প হয়, তাহলে কিন্তু সেটাই আমার কাছে অ্যাচিভমেন্ট, আর কিছু না। এই হচ্ছে বিষয়। আমি বলবো যে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের এত মূল্যবান কমেন্টে আমি ভীষণভাবে আপ্লুত। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি এবং অবশ্যই আপনাদের ধন্যবাদ জানানোটা আমার প্রয়োজন। প্রত্যেক ক্লাসে আমি পড়িয়ে দিই কিন্তু আমার হয়তো বলা হয়ে ওঠে না। আমি এখানে একটু বলার চেষ্টা করলাম, মাফ করবেন যদি আমি বেশি কথা বলে ফেলি। যাই হোক, এখানেই শেষ করছি। মূল কথা হচ্ছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং কোনো জায়গায় যদি আমি ভুলও বলে থাকি, কোনো অসুবিধা পড়ে থাকি, বিনা দ্বিধায় আমাকে বলবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।